আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে ভাজা মাংসের ভাজা মাংস ঝুরি করে রান্না করা রেসিপি। ভাজা মাংস কিভাবে ঝুরি করে রান্না করা হয় দেখুন। এই মাংসটা হচ্ছে বেশি করে থেতো করা যাবে না, অল্প অল্প থেতো করতে হবে, খুব বেশি থেতো করা যাবে না। এটা হচ্ছে যখন আমাদের দেশে ফ্রিজ ছিল না তখন হচ্ছে মা কাকিরা এইভাবে মাংস সংরক্ষণ করে রাখতো, সব মশলা এবং লবণ দিয়ে জাল করে পরদিন হচ্ছে এটা তেলে ভেজে, এরপরে প্রতিদিন তেলে ভেজে ভেজে রেখে দিত। এই ভাজা মাংসটা যদি এইভাবে থেতো করে রান্না করা হয় খুবই টেস্ট লাগে। এই যে দেখুন আমি থেতো করে নিয়েছি, এখন হচ্ছে রান্নার প্রসেসিংয়ে চলে যাব। কড়াইতে তেল গরম করে নিলাম, কারণ হচ্ছে এটা আমার সরিষার তেল। এই গরম তেলটা দিয়ে আমি হাঁড়িতে এখন সবটা মাংস ঢেলে রান্না করব। আগে যে হাঁড়িতে সম্পূর্ণ মাংসটা এখন দিয়ে দিব। হাফ লিটার পানি দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ আমি মরিচের গুঁড়ি দিয়েছি, কারণ আমার মরিচটা ঝাল না, সেই জন্য আপনাদের মরিচের ঝাল অনুযায়ী দিবেন। 1 চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়ি, হাফ চামচ জিরার গুঁড়ি, ভাজা জিরার গুঁড়া, আপনারা বাটা জিরাও দিতে পারেন। রসুন 1.5 চামচ, 1.5 চা চামচ। এখানে 2টা টুকরো নিয়েছি আদা, কারণ 2 চা চামচ আদা। আদা আরেকটা পিস দিচ্ছি এই জন্য, এটার সাথে পেঁয়াজ বাটা ছিল। আমার সবসময় মশলা ফ্রিজে সংরক্ষণ করা থাকে, তাই হচ্ছে এরকম টুকরো টুকরো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন হচ্ছে দিয়ে দিব সেই গরম করে রাখা তেলটা। আমি লবণ দিইনি, কারণ হচ্ছে এটা লবণ দিয়ে জাল করা মাংস ছিল, তাই। এটা হচ্ছে প্যাকেটের মশলা, গরুর মাংসের প্যাকেটের মশলা রাঁধুনি, সেটা 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তেলটা ঢেলে দিলাম। এখন হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিব আর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলা এবং মাংস একসাথে ভালো করে মিশিয়ে নিব, ভালো করে নাড়াচাড়া করে নিব। এই মাংসটা হচ্ছে আলু ছোট ছোট কিউব করে দিয়েও খাওয়া যায় এবং আলু ছাড়াও খাওয়া যায়। আমি আলু ছোট করে দিব না, কারণ হচ্ছে আমার বাসার কেউ আলু পছন্দ করে না, তার জন্য। কিন্তু আমার আলু খুব পছন্দ, আমি আবার অল্প করে আলাদা করে আলু দিয়ে রান্না করে নিব একটু আমার জন্য, কারণ আমার আলু দিয়ে খেতেই খুব ভালো লাগে। যে দেখুন বলক এসে গেছে, এখন আরেকটু নাড়াচাড়া করে নেব। পানিটা শুকানো অবধি এলাচ দারচিনি দিয়ে দিলাম। পানিটা শুকানো অবধি আমরা এই মাংসটাকে কষিয়ে নেব। পানিটা শুকিয়ে গেলে মাংসটা নামিয়ে ফেলবো। এই যে দেখুন পানিটা শুকিয়ে গেছে, এখন ভালো করে নেড়েচেড়ে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এখন কড়াই বসিয়ে দিলাম চুলাতে। দিয়ে দিলাম তেল গরম হয়ে যাবার পর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। 2-3টা তেজপাতা দিয়ে দিলাম, 4টে তেজপাতা দিলাম। তারপর হচ্ছে ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নিব। আপনারা চাইলে আলু কিউব করে ছোট ছোট করেও দিতে পারেন। আলুটা ভেজে তারপরে এটার সাথে মিশিয়ে দিতে পারেন। আমি আলু দিইনি, বললামই তো আমার বাসার কেউ আলু পছন্দ করে না, তাই। এখন দিয়ে দিব হচ্ছে কষিয়ে রাখা মাংসটা, ভালো করে নাড়াচাড়া করে নিব। গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। খুব ভালো করে গোলমরিচটা মিশিয়ে নেব এবং 5 মিনিটের মতো আমরা এই মাংসটাকে কষিয়ে নেব, ভাজা ভাজা করে কষিয়ে নিব। বারবার একটু নেড়েচেড়ে দেব যেন লেগে না যায়, এবং আঁচটা একটু কমিয়ে রাখবো, খুব বেশি আঁচ দিব না। পাতিলটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন একটু মাংসটা একটু কষানো হবে। আমি একটু, এই যে দেখুন বলক এসে গেছে, আমি আরেকটু পানি অ্যাড করব পরে।
কারণ কি মাংসটা বেশি শুকনো শুকনো থাকলে খেতে ভালো লাগে না, তাই হচ্ছে হালকা যেন একটু ভেজা ভেজা থাকে, সেই জন্য আর একটু হালকা পানি অ্যাড করব, সেটা আমি স্কিপ করেছি, দেখাইনি। আমার মাংসটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। আপনারা আমার মতোই যে রান্না করতে হবে মাংসটা সেরকম না, আপনারা আপনাদের মতো রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছে, কেমন লাগে খেতে। আর এটা কিন্তু আমার ঈদের মাংস ছিল, ভেজে রাখা ঈদের মাংস। এই মাংসটা খেয়ে জানাবেন কেমন হয়েছে। আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি পরিবেশনে গেলাম। মাংসটা কিন্তু দেখুন অনেকটা ভেজা ভেজা রয়ে গেছে। এই মাংসটা দিয়ে আমি সকালে হচ্ছে পুলি পিঠা বানাবো। পুলি পিঠাটা, মাংসের পুলি পিঠাটা খেতে খুবই অসাধারণ লাগে। দেখুন খুবই দেখতে সুন্দর হয়েছে। এই যে আমি আলু দিয়ে একটু করে আলাদা করে রান্না করে নিয়েছি আমার জন্য। আমার আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে।